সরলরেখার বিভিন্ন ধরনের সমীকরণ আছে এবং এই সমীকরণ নিয়ে আমরা এখন জানার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস জানাতে হবে, সেটা হচ্ছে সরলরেখা আসলে কাকে বলে বা সরলরেখার সংজ্ঞাটা বা ডেফিনেশনটা আসলে কি সেটা। তো সরলরেখা বলতে আমরা যেটা বুঝবো সেটা বোঝার আগে খেয়াল করো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ছবিটা হচ্ছে একটা গ্রাফের ছবি, যেখানে এক্স অ্যাক্সিস হচ্ছে এটা এবং ওয়াই অ্যাক্সিস হচ্ছে এটা। এবং আমরা যে রেড কালার বা লাল কালারের গ্রাফটা দেখতে পেলাম, আমরা একটা কাজ করি, গ্রাফের মধ্যে বিভিন্ন পয়েন্ট দিই। ধরা যাক এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, তারপর এই পয়েন্টটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। তো আমরা সরলরেখার যদি ডেফিনেশন দিতে চাই, তাহলে ডেফিনেশনটা হবে এরকম যে সরলরেখা হচ্ছে আসলে একটা লোকাস বা সঞ্চারপথ, যেটা সম্পর্কে তোমরা অলরেডি জানো। এবং এই লোকাস বা সঞ্চারপথটা এমন কতগুলো পয়েন্ট নিয়ে তৈরি, প্রত্যেকটা পয়েন্টের স্লপ যদি সেম হয় তাহলে আমি বলতে পারবো ওটা হচ্ছে একটা সরলরেখা। অর্থাৎ সরলরেখা এক কথা একটা লোকাস বা সঞ্চারপথ, এবং তুমি জানো অসংখ্য অসংখ্য বিন্দু নিয়ে কিন্তু এক একটা সঞ্চারপথ তৈরি হয় বা লোকাস তৈরি হয়। এবং প্রত্যেকটা বিন্দুর স্লপ বা ঢাল যদি একই রকম হয় বা একই যদি হয়, তাহলে আমি বলতে পারি ওই সঞ্চারপথটা হচ্ছে একটা সরলরেখা। এখন খেয়াল করে দেখো তো, আমি এখানে একটা গ্রাফ দেখিয়েছি রেড কালারের, এবং এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টের স্লপ বা ঢাল সেম কিনা। আমি যদি এই বিন্দুতে একটা ঢাল আঁকতে চাই, খেয়াল করে দেখো ঢালটা কিভাবে আঁকবো, অনেকটা এভাবে হবে। দ্যাট মিনস যেহেতু এটা হচ্ছে একটা ঢালটা সবসময় স্পর্শক বরাবর থাকে বা ট্যানজেন্ট বরাবর থাকে, তো মোটামুটি লেভেলে ধরে নাও এরকম একটা ঢাল কিন্তু আমরা পাবো। তারপর তুমি যদি বি বিন্দুতে একটা ঢাল আঁকতে চাও, ঠিক বি বিন্দুকে স্পর্শ করে এভাবে একটা রেখা টানলে সেটা হবে বি বিন্দুর ট্যানজেন্ট, এবং এই ট্যানজেন্টের অবশ্যই কী থাকবে, ঢাল থাকবে। আবার তুমি যদি সি বিন্দুতে একটা স্পর্শক আঁকতে চাও, এই হচ্ছে আমাদের স্পর্শক, এবং এই স্পর্শকেরও কি একটা ঢাল থাকবে বা স্লপ থাকবে। আবার ডি বিন্দুতে তুমি যদি জাস্ট একটা স্পর্শক আঁকতে চাও, তাহলে স্পর্শকটা অনেকটা এরকম হবে। আমি ডি বিন্দুটা মুছে দিচ্ছি, এবং এটা ছিল আমাদের ডি বিন্দু। এবং খেয়াল করে দেখো এই সরলরেখাটারও কিন্তু একটা অবশ্যই স্লপ বা ঢাল রয়েছে। তাহলে এই গ্রাফের ভিন্ন ভিন্ন বিন্দুর মধ্যে আমি যেই সরলরেখাগুলো টানলাম, এগুলো এক একটা হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্ট, এবং প্রত্যেকটি স্পর্শক বা ট্যানজেন্টের কিন্তু ঢাল থাকে বা স্লপ থাকে। আর ঢাল বা স্লপ বলতে তোমরা যেটা বোঝো সেটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে যে কোণ তৈরি করে কোনো একটা সরলরেখা, সেই কোণের ট্যানজেন্ট হচ্ছে তার ঢাল। তাহলে খেয়াল করো তো, আমাদের এখানে এ বি সি ডি চারটা বিন্দুর মধ্যে প্রত্যেকটা বিন্দুর ঢাল কি একই কিনা? অবশ্যই একই হবে না। এই বিন্দুতে তুমি দেখতে পাচ্ছ আমাদের যে ট্যানজেন্ট বা স্পর্শক সেটা অনেকটা লম্বভাবে দাঁড়িয়ে আছে, বি বিন্দুতে একটু হেলে গেছে, সি বিন্দুতে আরেকটু হেলেছে, এবং ডি বিন্দুতে উল্টোভাবে সেটা রয়েছে। তাহলে তুমি যদি প্রত্যেকটা সরলরেখার সাপেক্ষে এক্স অক্ষের কোণটা বের করতে চাও, তাহলে এই বিন্দুতে যে স্পর্শকটা এঁকেছি সেই স্পর্শকের মধ্যে আমি এক্স অক্ষটা দেখালাম, ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে দেখতে পাচ্ছি এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। তার মানে এখানে যে ঢালটা হবে সেটা হবে ট্যান 90 ডিগ্রি। তাহলে ট্যান থিতা বা ট্যান 90 ডিগ্রি, এটাই হচ্ছে কি আমাদের এই বিন্দুতে ঢালের মান। তাহলে এটা হচ্ছে আমাদের ট্যান 90 ডিগ্রি। আবার বি বিন্দুতে তুমি যদি দেখো, তাহলে এই যে স্পর্শকটা টানলে তার মধ্যে আমি একটা এক্স অক্ষ দেখালাম এই কালারের। তাহলে এক্স অক্ষটা কী করেছে, একটা নির্দিষ্ট কোণ তৈরি করেছে। তুমি ধরে নাও এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আমাদের বি বিন্দুতে যে ঢালটা তৈরি হবে সেটা হবে ট্যান 60 ডিগ্রি। আবার সি বিন্দুতে দেখো, আমি যদি আরও একটা এক্স অক্ষ আঁকি তোমাদেরকে দেখাই, ধরো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে সি বিন্দুতে স্পর্শকটা কথার কথা ধরে নাও 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, যেহেতু অনেক ছোট একটা কোণ এখানে দেখতে পাচ্ছি। তাহলে সি বিন্দুতে আমাদের যে ঢালের মানটা হবে সেটা হবে ট্যান 30 ডিগ্রি। আবার ডি বিন্দুতে আমি যদি আরও একটা এক্স অক্ষ বরাবর একটা অক্ষ টানি, ধরো এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে দেখতে পাচ্ছ তুমি এখানে যে কোণটা তৈরি করেছে ডি বিন্দুতে থাকা স্পর্শকটা, সেটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়। তুমি ধরো নাও এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানে আমাদের যে ঢালটা পাবো আমরা সেটা হবে 120 ডিগ্রি, মানে ট্যান 120 ডিগ্রি। আর তুমি জানো টেন 90 ডিগ্রির পর যত অ্যাঙ্গেল আসবে 180 ডিগ্রির আগে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মানে কিন্তু হবে কি আমাদের নেগেটিভ। দ্যাট মিনস টেন 120 ডিগ্রি যেটা, সেটা একটা নেগেটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করবে। বাট টেন 60 ডিগ্রি হচ্ছে একটা পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে, যেটা তোমরা জানো। টেন 60 ডিগ্রি মানে হচ্ছে √3। তারপর টেন 90 ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞায়িত বা আনডিফাইন। টেন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। তাহলে দেখতে পাচ্ছ এখানে এ বি সি ডি চারটা বিন্দুতে প্রত্যেকটার মধ্যে যে আমি স্পর্শকটা টেনেছি, কোনো স্পর্শকের ঢাল কিন্তু একই হচ্ছে না। একটা টেন 120 ডিগ্রি, একটা টেন 60 ডিগ্রি, একটা টেন 30 ডিগ্রি, আরেকটা হচ্ছে টেন 90 ডিগ্রি। তাহলে যেহেতু আমাদের প্রত্যেকটা বিন্দুতে
আমাদের ঢালের মানটা একই হচ্ছে না বা কনস্ট্যান্ট হচ্ছে না, তার মানে এটা কিন্তু সরলরেখা হতে পারে না। সরলরেখার যে ডেফিনেশন সেটা কি ছিল? এমন একটা সঞ্চারপথ যে সঞ্চারপথের প্রত্যেকটা বিন্দুতে আমরা যে স্পর্শকগুলো টানবো তাদের ঢালটা বা স্লপটা সেম হতে হবে। তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা আরও একটা ছবি দেখি। এটাও একটা সঞ্চারপথের গ্রাফ, রেড কালারের। আমি এই গ্রাফের উপর কয়েকটা পয়েন্ট দিলাম। ধরো এটা হচ্ছে আমাদের আগের মতো এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট এবং এই প্রান্তে এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট। এখন তুমি যদি প্রত্যেকটা পয়েন্ট স্পর্শক আঁকতে চাও তাহলে দেখবি স্পর্শকগুলো কিন্তু আমাদের এই রেড কালারের যে লাইনটা দেওয়া আছে এই লাইনের উপর পড়বে, কেননা স্পর্শক মানে হচ্ছে কি পয়েন্ট বরাবর জাস্ট ছেদ করে চলে যাবে, তাই না? তো তুমি যদি এখানে স্পর্শকটা আঁকতে চাও সেটা কিন্তু আঁকাবাঁকাভাবে যাবে না, জাস্ট এই রেড কালারের উপরই পড়বে। আবার বি বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকাও সেটাও রেড কালারে পড়বে, সি বিন্দুতে স্পর্শক আঁকলে সেটাও রেড কালারের লাইনের মধ্যে পড়বে, ডি বিন্দুতে যদি স্পর্শক আঁকো সেটাও কিন্তু রেড কালারের এই লাইনের মধ্যে পড়বে। তার মানে এ বি সি ডি চারটা ক্ষেত্রেই আমি যদি ঢাল বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এক্স অক্ষের সাপেক্ষে দেখতে হবে ঢালগুলো কেমন হয়। তো আমি এ বি বিন্দু এবং সি বিন্দুটা একটু নিচে লিখলাম। আমি জাস্ট এখানে এক্স অক্ষ আঁকি, তার মানে এখানে যদি এক্স অক্ষ আঁকি আমাদের অ্যাঙ্গেল থাকবে এটা, এবং আমি যদি বি বিন্দুতে এক্স অক্ষ আঁকি তাহলে আমাদের অ্যাঙ্গেল হবে এটা কোণ। সি বিন্দুতে যদি এক্স অক্ষ আঁকি তাহলে অ্যাঙ্গেল হবে এতটুকু, এবং ডি বিন্দুতে আমি যদি এক্স অক্ষ আঁকি তাহলে ডি বিন্দুতে খেয়াল করে দেখো আমি যদি এই লাইনটাকে একটু বর্ধিত করি, রেড কালারের লাইনটাকে, তাহলে আমাদের অ্যাঙ্গেল হবে ঠিক এই জায়গাটাতে। তাহলে একটু খেয়াল করে দেখো তো এ বি সি ডি চারোটা পয়েন্টই কিন্তু সেম পরিমাণ অ্যাঙ্গেল আমরা পাচ্ছি, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান তুমি কথার কথা ধরে নাও হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এ বি সি ডি চারটা বিন্দুতে আমাদের যে ঢালের মানটা বা স্লপের মানটা হবে সেটা হবে 10 ডিগ্রি বা 60 ডিগ্রি, এবং ওর মান হচ্ছে কি √3, যেটা আমরা অলরেডি জানি। তাহলে দেখো এখানে এ বি সি ডি এই চারটা বিন্দু কিন্তু একটা সঞ্চারপথের বিন্দু, অর্থাৎ আমাদের রেড কালারের যে লাইনটা দেওয়া এই লাইনের মধ্যে অনেকগুলো বিন্দু থাকে, এবং এই লাইনের অনেকগুলো বিন্দু মিলিয়ে কিন্তু এরকম একটা সঞ্চারপথ তৈরি করেছে। আর এই সঞ্চারপথ বা লোকাসের প্রত্যেকটা বিন্দুতে যেহেতু আমাদের স্লপ বা ঢালের মান একই রকম, তাই আমি বলতে পারি আমাদের এই টোটাল রেড কালারের লাইনটাই হচ্ছে একটা স্ট্রেট লাইন বা সরলরেখা। তাহলে আমি এখানে এ থেকে ডি পর্যন্ত যে লাইনটা পাচ্ছি এটা একটা স্ট্রেট লাইন এবং সরলরেখা। তার মানে আমরা বুঝতে পারলাম প্রথম যে লাইনটা দেওয়া ছিল বা গ্রাফটা দেওয়া ছিল এটা ছিল আমাদের বক্ররেখার, কেননা এ বি সি ডি প্রত্যেকটা পয়েন্টে আমরা ভিন্ন ভিন্ন ঢাল পেয়েছি বা ঢালের মান পেয়েছি। বাট আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি এই যে লাইনটা দেওয়া এর লোকাসের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু একই পরিমাণ স্লপ বা একই মানের ঢাল দেওয়া, তাই এটা হচ্ছে একটা সরলরেখা বা স্ট্রেট লাইন। তাহলে সরলরেখার যদি ডেফিনেশন দিতে চাই সেটা হচ্ছে কি, ইট ইজ লোকাস অফ এ পয়েন্ট সাচ দ্যাট স্লপ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে সরলরেখা হচ্ছে একটা লোকাস বা সঞ্চারপথ যেখানে ওই সঞ্চারপথের প্রত্যেকটা বিন্দুতে স্লপ বা ঢালের মানটা সবসময় কনস্ট্যান্ট থাকবে বা একই রকম থাকবে। তো এটা হচ্ছে আমাদের সরলরেখার মেইন ডেফিনেশন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা অ্যানিমেশন দেখে ফেলি। খেয়াল করে দেখো আমাদের এখানে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স, এবং তুমি মনে রাখবে এফ অফ এক্স মানে হচ্ছে কি ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, একদম শুরুতে দেখো এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু প্রথমে দেওয়া হচ্ছে এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স যখন দেওয়া হয়েছে তার মানে এটা কিন্তু একটা সরলরেখাকে নির্দেশ করে। খেয়াল করো একদম শুরুতে আমাদের এই সরলরেখাটা কিন্তু মূলবিন্দুগামী হিসেবে যাবে, এই যে মূলবিন্দুগামী সরলরেখা। বাট তুমি যখন এটাকে বর্গ করবে তখন এটা সরলরেখা থাকবে না, সেটা বক্ররেখা হয়ে যাবে, এবং ওর সাথে তুমি যদি কোনো কিছু যোগ করো তাহলে সেটা ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে তৈরি হবে। দ্যাট মিনস আমরা ওয়াই অক্ষ বরাবর 2 ঘর উপরে এই বক্ররেখাটা পাচ্ছি। তাহলে আমরা এখান থেকেও কিন্তু একটা ভালো ডেফিনেশন পাই সরলরেখার, যে সরলরেখা হতে হলে এমন একটা সমীকরণ হতে হবে যেখানে এক্স এবং ওয়াই এদের উপর কোনো ঘাত থাকা যাবে না। ঘাত থাকা মানে হচ্ছে কি এদের উপর স্কোয়ার বা কিউব এই জিনিসগুলো থাকা যাবে না। তুমি যদি সিম্পলি লেখো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 2 এটাও একটা সরলরেখা হবে, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 এটাও কিন্তু একটা সরলরেখা হবে, অথবা আমরা একদম শুরুতে দেখেছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই মানে হচ্ছে এফ অফ এক্স মানে ফাংশন, এটাও কিন্তু একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। তার মানে এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে অ্যানিমেশন থেকে সরলরেখা হতে হলে অবশ্যই এমন কিছু ইকুয়েশন হতে হবে যে সমস্ত ইকুয়েশনে এক্স এবং ওয়াই অক্ষের উপর, মানে এক্স আর ওয়াই এই দুটো জিনিসের উপর বা চলকের উপর স্কোয়ার কিউব 2^4 বা পাওয়ার হওয়া যাবে না, শুধুমাত্র পাওয়ার হিসেবে 1 থাকতে পারবে। দ্যাট মিনস x^1 মানে হচ্ছে এক্স, y^1 মানে হচ্ছে ওয়াই, এরকম জিনিস থাকতে হবে। তো এই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। এবং আমি আরও কিছু সরলরেখার সমীকরণ একটু লিখে দিই। ধরো তোমাদের কাছে আমি এরকম একটা সমীকরণ দিলাম 3x + 4y = 5। এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ হিসেবে কাজ করে, কেননা এখানে এক্স এবং ওয়াই এই দুটোর উপর কোনো পাওয়ার নেই।
এখন মজার কথা হচ্ছে যদি কোনো সময় এক্স আর ওয়াই একসাথে গুণ হিসেবে আসে সেটা কিন্তু আর সরলরেখার সমীকরণ হতে পারবে না। যেমন আমি যদি তোমাদেরকে একটু দেখাই এখানে লিখে, ধরো আমি একটা সমীকরণ লিখলাম যে এক্স, আচ্ছা আমি একটু ঠিকমতো লিখি, 2x মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে 5y ইজ ইকুয়াল টু 9। এটা কিন্তু সরলরেখার সমীকরণ তখন হবে না, কেননা এক্স আর ওয়াই যখন একত্রে থাকে সেটা কখনোই সরলরেখার সমীকরণ হতে পারে না। সরলরেখার সমীকরণ হতে হলে অবশ্যই এক্স এবং ওয়াই আলাদাভাবে থাকতে হবে এবং তাদের সাথে চলক থাকতেও পারে, মানে ধ্রুবক থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন 3 হচ্ছে এখানে একটা ধ্রুবক, 4 হচ্ছে একটা ধ্রুবক, এবং তুমি চাইলে এইভাবে সরলরেখার সমীকরণ বানাতে পারো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু সরলরেখার সমীকরণ হবে। তার মানে সরলরেখার সমীকরণ হওয়ার মেইন সত্যটা হচ্ছে এক্স আর ওয়াই আলাদা আলাদাভাবে থাকবে, তারা কখনোই একত্রে থাকবে না এবং তাদের উপর কোনো পাওয়ার থাকবে না। তারপরে যেটা করব সেটা হচ্ছে এক বিন্দু ঢাল সমীকরণটা আমরা দেখব সরলরেখার ক্ষেত্রে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, তোমাকে যে কোনো একটা সরলরেখার যে কোনো একটা বিন্দু দেওয়া হবে এবং ওই সরলরেখাটার একটা ঢাল দেওয়া হবে। তুমি এই দুটোর মাধ্যমে ওই সরলরেখার সমীকরণটা বের করবে। তো সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। খেয়াল করো, আমরা এখানে একটা সরলরেখা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পি কিউ সরলরেখা। তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে কি, টার্গেটটা হচ্ছে আমাদের এই পি কিউ সরলরেখার সমীকরণ বা ইকুয়েশনটা বের করতে হবে। এবং একটা সরলরেখার ইকুয়েশন আমরা এইমাত্র দেখেছি যে ইকুয়েশনের মধ্যে এক্স এবং ওয়াই আলাদাভাবে থাকবে, একসাথে থাকবে না এবং তাদের কোনো পাওয়ার থাকবে না। তো খেয়াল করো, আমাদের এখানে পি কিউ যে সরলরেখাটা আছে এটা কিন্তু একটা দ্বিমাত্রিক অক্ষের মধ্যে আছে, দ্যাট মিনস এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে আছে। এবং আরও একটা বিষয় ক্লিয়ার যে আমরা পি এবং কিউ বিন্দুর আলাদা কিন্তু স্থানাঙ্ক পাচ্ছি, যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এখন আমাদের এই সরলরেখাটা ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে কিন্তু একটা কোণ তৈরি করেছে, যেটা হচ্ছে থিটা পরিমাণ কোণ, যেটা আমরা এখানে দেখিয়েছি। দ্যাট মিনস তুমি এখানে ইচ্ছে করলে একটা পয়েন্ট দিতে পারো আর, তাহলে কিউ থেকে আর পর্যন্ত এটা আসলে এক্স অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করে বা এক্স অ্যাক্সিস হিসেবে এটাকে আমরা দেখিয়েছি। তাহলে থিটা পরিমাণ কোণ যদি তৈরি করে তাহলে অবশ্যই আমি বলতে পারি পি কিউ যে সরলরেখাটা আছে ওর অবশ্যই একটা ঢাল কাজ করবে এখানে, এবং এই ঢালটা কত হবে, ঢাল বা স্লপটা হবে হচ্ছে আমাদের ট্যান থিটা। কেননা আমরা জানি স্লপ বা ঢাল এটার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হচ্ছে ওই সরলরেখাটা এক্স অক্ষের সাপেক্ষে বা ধনাত্মক এক্স অক্ষের সাপেক্ষে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানজেন্ট। তাহলে ট্যান থিটা হচ্ছে আমাদের এই সরলরেখার ঢাল, এবং এই ঢালটাকে আমরা সাধারণত এম দিয়ে প্রকাশ করি। এখন আমাদের টপিকটা কি, টপিকটা হচ্ছে এক বিন্দু ঢাল সমীকরণ। অর্থাৎ তোমাকে প্রশ্নে সরলরেখাটা যে কোনো একটা বিন্দু দিয়ে প্রবাহিত হচ্ছে, না প্রবাহিত আসলে যে কোনো একটা বিন্দু দিয়ে ফ্লো হচ্ছে বা যাচ্ছে, ওই বিন্দুটা দেওয়া থাকবে এবং ওই সরলরেখার ঢালটা তোমাকে দেওয়া থাকবে। তার মানে কোশ্চেনে দুইটা জিনিস দেওয়া থাকবে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এই সরলরেখাটা কিন্তু মোটামুটি কিউ বিন্দু দিয়ে গমন করছে, আমরা পি বিন্দুটাকে এখানে দেখাবো না। তাহলে আমাদের এই সরলরেখাটা এক বিন্দু দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কিউ বিন্দু, এবং এই সরলরেখাটার একটা ঢাল আছে সেটা হচ্ছে এম। তাহলে এই দুটো তথ্য যদি আমাদের কোশ্চেনে দেওয়া থাকে, আমাদের ওই সরলরেখার সমীকরণটা বের করতে হবে। সরলরেখার সমীকরণ বের করার খুব সুন্দর সিস্টেমটা হচ্ছে কি, এখান থেকে আমরা ঢালের মানটা বের করে ফেলি, তাহলে সরলরেখার সমীকরণটা বের হয়ে যাবে। তাহলে ঢাল বলতে আমরা কি বুঝি, ঢাল বলতে আমরা বুঝি হচ্ছে ট্যান থিটা, এবং ট্যান থিটা মানে হচ্ছে কি, আমরা যেহেতু দুইটা বিন্দু অলরেডি পেয়েছি, একটা আমরা ধরেছি পি বিন্দু এক্স কমা ওয়াই, আর আরেকটা বিন্দু আমাদের দেওয়া ছিল কিউ বিন্দু। তাহলে খেয়াল করো, কিউ হচ্ছে আমাদের গিভেন বা দেওয়া আছে, তাহলে কিউ বিন্দুটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। পি বিন্দুটা হচ্ছে যে কোনো একটা বিন্দু, এবং এই পি বিন্দুটা আসলে টোটাল সরলরেখার প্রত্যেকটা বিন্দুকে রিপ্রেজেন্ট করে। পি বিন্দুটা এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, এখানেও হতে পারতো, যে কোনো একটা জায়গায় হতে পারতো। ওভারঅল আমরা সেটাকে এক্স কমা ওয়াই এই স্থানাঙ্ক দ্বারা ডিফাইন করে থাকি। তাহলে যেহেতু দুটো বিন্দু দেওয়াই আছে, তাহলে আমরা ঢালের যে সূত্রটা পড়েছিলাম, ঢালের সূত্রটা ছিল কি, ঢালের বা স্লপের সূত্রটা ছিল যে কোনো একটা সরলরেখার যে কোনো দুইটা বিন্দুর মধ্যে কোটি যে আছে, কোটিদ্বয়ের বিয়োগফল ভাগ বুজদ্বয়ের বিয়োগফল। তাহলে আমরা পি আর কিউ বিন্দুর মধ্যে কোটি দেখতে পাচ্ছি কোনটা, পি বিন্দুর কোটি হচ্ছে ওয়াই এবং কিউ বিন্দুর কোটি হচ্ছে y1, এদের বিয়োগফল ভাগ হচ্ছে তাদের বুজের বিয়োগফল। বুজ মানে কি, পি বিন্দুর বুজ হচ্ছে এক্স এবং কিউ বিন্দুর বুজ হচ্ছে আমাদের x1। তাহলে এটা আমাদের কিন্তু ঢালের সমীকরণ হয়ে গেল, মানে ঢালের যে সূত্রটা সেই সূত্রটা হয়ে গেল। ঢালকে আমরা অবশ্যই এম দিয়ে প্রকাশ করি, তাহলে এম ইজ ইকুয়াল টু পাবো কি, ওয়াই মাইনাস y1 ডিভাইড বাই এক্স মাইনাস x1। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা y মাইনাস y1 এই জিনিসটার একটা মান পাবো এম ইন্টু এক্স মাইনাস x1। তাহলে খেয়াল করো, এই টোটালটার মধ্যে কিন্তু এক্স এবং ওয়াই আলাদাভাবে আছে, এবং এক্স আর ওয়াই আলাদাভাবে থাকছে তা না, এদের মধ্যে কিন্তু পাওয়ার হিসেবে শুধুমাত্র 1 আছে। দ্যাট মিনস ওয়াই টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1, অর্থাৎ এক্সট্রা কোনো পাওয়ার নেই।
তাই যদি হয় আমাদের x1 আর y1 কিন্তু প্রশ্নে অলরেডি দেওয়া থাকে। ধরা যাক y1 এর মান হচ্ছে 3 আর x1 এর মান হচ্ছে 2 এবং ঢালের মানটাও কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। ধরা যাক ঢালের মান হচ্ছে আমাদের 5। তাই যদি দেওয়া থাকে তাহলে টোটালটাই কিন্তু আমাদের একটা সরলরেখার সমীকরণকে নির্দেশ করে। তো যদি কখনো কোশ্চেন এরকম একটা বিন্দু দেওয়া থাকে কোনো একটা সরলরেখার উপর এবং যদি ওই সরলরেখাটার ঢাল দেওয়া থাকে বা স্লপ দেওয়া থাকে তাহলে সেটার সমীকরণটা হবে y - y1 = m × x - x1, যেখানে x1 এবং y1 হচ্ছে কি আমাদের গিভেন পয়েন্ট বা যেটা কোশ্চেনে দেওয়া ছিল। তো এই ইকুয়েশনটা যদি কমপ্লিট হয়ে থাকে আমরা পরবর্তীতে আরও একটা ইকুয়েশন দেখব, সেটা হচ্ছে দুই বিন্দু সমীকরণ। দ্যাট মিনস তোমাকে এমন একটা সরলরেখা দেওয়া হবে যে সরলরেখার উপর যে কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক তুমি পাবে এবং ওই দুইটা বিন্দু থেকে তুমি ওই সরলরেখাটার ইকুয়েশনটা খুব সহজে বের করতে পারবে। তো আমরা একটা ছবি দেখি এবং একই সাথে ইকুয়েশনটাও দেখে ফেলি। এই ইকুয়েশনটা আমরা এখন মুখস্থ করব না, আমরা এই ইকুয়েশনটা বের করব যে কীভাবে হয়েছে, তারপর আমরা এটাকে মুখস্থ করব। খেয়াল করো আমাদের এখানে একটা সরলরেখা দেওয়া আছে যে সরলরেখাটার উপর তিনটা বিন্দু আসলে দেওয়া। তো আমি তিনটা বিন্দুর কথা বলিনি, আমি কিন্তু দুইটা বিন্দুর কথা বলেছি। দুইটা বিন্দু কী কী? একটা হচ্ছে কিউ, এটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, আর একটা হচ্ছে আর, এটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। দ্যাট মিনস গিভেন। তাহলে কিউ এবং আর এই দুইটা বিন্দু তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে এবং এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। তুমি এই দুটো বিন্দুকে ইউজ করে ওই সরলরেখাটির সমীকরণটা বের করবে। আর আমি আগেও বলেছি এখনও বলছি যে পি বিন্দুটা হচ্ছে এই সরলরেখার উপর প্রতিটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। দ্যাট মিনস পি বিন্দু চাইলে এখানেও হতে পারে, চাইলে এখানেও হতে পারে, চাইলে এখানেও হতে পারে। তার মানে ওভারঅল সরলরেখাটা হচ্ছে একটা সঞ্চারপথ বা লোকাস। তো এই সঞ্চারপথ বা লোকাসের প্রত্যেকটা বিন্দুকে আমরা সাধারণভাবে বা জেনারেলি এক্সপ্লেন করি হচ্ছে এক্স কমা ওয়াই দিয়ে। তো সেটাই হচ্ছে আমাদের পি বিন্দু। তাই হোক, আমরা এটা দেখব না, আমরা এখন সরাসরি সূত্রে চলে যাব। খেয়াল করে দেখো আমরা এখানে একটা দারুণ জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এখানে সরলরেখার মধ্যে কিন্তু প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান কিন্তু সেম। এখন আমি যদি একটা থেকে আরেকটা বিন্দুর মধ্যবর্তী ঢাল বের করি তাহলে অবশ্যই তারা কি সমান হবে। যেমন আমি যদি পি বিন্দু থেকে কিউ বিন্দুর পর্যন্ত ঢাল বের করি, কথার কথা এম অফ পি কিউ, এম হচ্ছে কি ঢালকে প্রকাশ করে, পি কিউ মানে হচ্ছে কি পি থেকে কিউ বিন্দু পর্যন্ত যে ঢালটা হবে সেটা। এই ঢালের মানটা যা হবে আমাদের কিউ থেকে আর পর্যন্ত যে ঢালটা সেটাও কিন্তু তাই হবে, তাই না? তার মানে কিউ থেকে আর পর্যন্ত তুমি যদি ঢালটা নাও সেটাও কিন্তু একই রকম হবে। তার মানে আমরা চাইলে এই দুটো ঢালকে কিন্তু সমান বলতে পারি। আবার ইচ্ছে করলে আমরা সমান বলতে পারি কি আর থেকে পি এই পর্যন্ত ঢালটাকেও। তার মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যবর্তী যে ঢাল এটা অল টাইম সমান হবে যে কোনো সরলরেখার জন্য বা স্ট্রেট লাইনের জন্য। তো এখান থেকে আমি লাস্টের পার্টটা নিলাম না, ক্যালকুলেশন জটিল হবে বেশি, আমার প্রথম দুটো পার্ট নেই। এবার এদের মধ্যে ঢালের মানটা বের করি। খেয়াল করো পি থেকে কিউ বিন্দু পর্যন্ত ঢাল, তার মানে ঢালের মানটা কী ছিল আমাদের কোটিদ্বয়ের বিয়োগফল ভাগ হচ্ছে ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে কোটি কে ছিল? খেয়াল করো আমাদের এখানে কোটি হচ্ছে ওয়াই পি বিন্দুর জন্য মাইনাস আমাদের কিউ বিন্দুর যে কোটি সেটা হচ্ছে y1 এবং পি বিন্দুর বুঝ হচ্ছে x, কিউ বিন্দুর বুঝ হচ্ছে কি আমাদের x1। এটা একটা পার্ট গেল। এবার আমরা কিউ এবং আর এই দুটো বিন্দুর মধ্যবর্তী ঢালটা বের করি। তাহলে কিউ এবং আর এর মধ্যে যদি ঢালটা বের করো তাহলে কিউ বিন্দুটা কী ছিল আমাদের আর বিন্দুটার কথা যদি বলি সেটা ছিল আমাদের y2 মাইনাস হচ্ছে পি বিন্দু না পি না কিউ বিন্দু ছিল y1 এবং আর বিন্দুর যদি বুঝ ধরি x2 তাহলে কিউ বিন্দুর বুঝ হচ্ছে আমাদের x1। তাহলে দেখো এই দুটো বিষয় কিন্তু একদমই পরিষ্কার যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর ঢাল সবসময় সমান হয় যে কোনো সরলরেখার জন্য। এবার আমরা এগুলোকে একটু অদল বদল করি। আমরা শুধুমাত্র y - y1 এটাকে এক পাশে রাখি আর নিচের অংশটাকে ওই পাশে গুণ করে দিই। তাহলে ওই পাশে থাকছে y2 - y1 ডিভাইড বাই নিচে থাকছে x2 - x1। ওর সাথে আমরা গুণ করব কাকে? x - x1কে এবং এটাকে আমি ব্র্যাকেটে দিয়ে দিই, তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে দেখো তো আমরা যে সূত্রটা দেখেছি এটি কিন্তু আমাদের এই গ্রাফের মধ্যে লেখা সূত্রের মতোই। তার মানে y - y1 = y2 - y1 ভাগ হচ্ছে x2 - x1 ইন্টু x - x1। এই টোটালটাই হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এমন একটা সরলরেখা যদি তোমাকে দেওয়া থাকে যেটা এই দুটো বিন্দু দিয়ে গমন করে তাহলে ওই সরলরেখার সমীকরণ হবে সিম্পলি এটা। এবং সরলরেখার সমীকরণে সবসময় মনে রাখবে এক্স এবং ওয়াইয়ের এদের কিন্তু কোনো মান হবে না, এরা সিম্পলি ইকুয়েশনের মধ্যে থাকবে। তার মানে আমি তোমাকে দেখিয়েছিলাম যে x + y = 1। তাহলে দেখো এখানে যে এক্স আর ওয়াইটাকে রেখেছি এদের কিন্তু কোনো মান নেই এবং এই এক্স আর ওয়াই কিন্তু আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক হিসেবে নির্দেশ করে। তাই তোমাদের এখানে x1 y1 x2 y2 এগুলো কোশ্চেনেই পেয়ে যাবে, বাট তোমাদেরকে এই ইকুয়েশনটা ফলো করতে হবে যদি দুই বিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ বের করতে চাও।
তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে মূল বিন্দুগামী রেখার সমীকরণ। খুবই ইন্টারেস্টিং। আমি জাস্ট একটা ছবি দেখাই তোমাদেরকে, খেয়াল করে দেখো। এখানে আমরা ব্লু কালারের একটা সরলরেখা দেখতে পাচ্ছি বা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, এবং এটা সম্পূর্ণভাবে মূল বিন্দু দিয়ে গমন করেছে। এবং মূল বিন্দুগামী সরলরেখার বিষয়টা এরকম, আমি জাস্ট এই সরলরেখাটার ঘটনাটা দেখাই। তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই সরলরেখাটা সিম্পলি এক্স অক্ষের সাপেক্ষে 45 ডিগ্রি মতো একটা কোণ তৈরি করেছে, এবং আমি ধরেই নিলাম যে এটা 45 ডিগ্রি কোণ তৈরি করেছে। যদি মূলবিন্দু সাপেক্ষে মানে এক্স অক্ষের সাপেক্ষে যদি 45 ডিগ্রি কোণ তৈরি করে কোনো একটা সরলরেখা, তাহলে তার আচরণটা এমন হবে যে সে এক্স অক্ষ বরাবর যতটুকু যাবে ওয়াই অক্ষ বরাবরই ততটুকু যাবে। বাট যদিও আমি দেখতে পাচ্ছি এখানে আসলে ওরকম ঘটনা ঘটেনি, কেননা তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ ওরকম ঘটনা কি ঘটেছে, না ঘটেনি আসলে, ওরকম ঘটনা ঘটার কোনো কাহিনী নেই। আমি জাস্ট কথার কথা ধরলাম হচ্ছে এটা 45 ডিগ্রি। আমি স্থানাঙ্কগুলো দেখেই বুঝতে পারছি যে এটা আসলে 45 ডিগ্রি সরলরেখা না, এটা 45 ডিগ্রির চেয়ে একটু বেশি, হয়তো 50 ডিগ্রি বা 55 ডিগ্রি হবে। বাট তুমি ধরে নাও যে কোনো একটা সরলরেখা এরকম 45 ডিগ্রি কোণ তৈরি করেছে, তার মানে সে এক্স অক্ষ বরাবর যতটুকু অতিক্রম করবে ওয়াই অক্ষ বরাবর কিন্তু একই রকম অতিক্রম করবে। এবং সেক্ষেত্রে আমি এখানে একটা পয়েন্ট দিই, এটা ইমাজিনারি পয়েন্ট ধরে নাও, এই পয়েন্ট দিয়ে তাহলে তখন সরলরেখাটা যাবে। তার মানে যখন এক্স অক্ষ বরাবর কোনো একটা সরলরেখা 1 পরিমাণ গেল, ওয়াই অক্ষ বরাবরও তাকে 1 পরিমাণই যেতে হবে, তখন তাদের মিলন বিন্দুটা হবে এটা। আবার এক্স অক্ষ বরাবর যখন 2 বিন্দু যাবে, ওয়াই অক্ষ বরাবর তখন 2 ঘর যাবে, তখন তার পয়েন্টটা হবে এখানে। আবার এক্স অক্ষ বরাবর যদি 3 ঘর যায়, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর যাবে, তখন তার পয়েন্টটা হবে এখানে। তার মানে আমরা এখানে অন্য একটা সরলরেখা আঁকি যেটা সত্যিকার অর্থে এক্স অক্ষের সাপেক্ষে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। তো তুমি ধরে নাও সরলরেখাটা প্রথমে এই বিন্দুতে যাবে, তারপর এই বিন্দুতে যাবে, তারপর এই বিন্দুতে যাবে, এবং ফাইনালি সরলরেখাটা এই বিন্দুতে চলে যাবে। তাহলে এখানে আমরা যে সরলরেখাটা এঁকেছি এটা সত্যিকার অর্থে এক্স অক্ষের সাপেক্ষে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। কেন এটা আবার দেখাচ্ছি তার একটা কারণ আছে, সেটা একটু পরে জানতে পারবে। এবার আমরা পেছনের দিকে বর্ধিত করি। যখন আমাদের সরলরেখাটা -1 পরিমাণ গেল এক্স অক্ষ বরাবর, তখন সে ওয়াই অক্ষ বরাবর -1 পরিমাণ গেল। তার মানে এখানে আমরা পাবো পরের পয়েন্টটা। তাহলে এই সরলরেখাটাও কিন্তু পেছনের দিকেও মোটামুটি এরকমভাবে একটা পথ তৈরি করবে বা সঞ্চার পথ তৈরি করবে। তো আমাদের সরলরেখাটা কমপ্লিট। এবার আমরা দেখি যে এই সরলরেখাটার বৈশিষ্ট্যটা কি। বৈশিষ্ট্যটা হচ্ছে আসলে এরকম যে আমি এক্স অক্ষ বরাবর যতটুকু গিয়েছি ওয়াই অক্ষ বরাবর ততটুকুই গিয়েছি। তার মানে তুমি যে কোনো একটা পয়েন্টের দিকে তাকাও না কেন, স্থানাঙ্ক কিন্তু এক্স আর ওয়াই বরাবর সমান হবে। দ্যাট মিনস আমি যদি এই বিন্দুর স্থানাঙ্কটা বের করি সেটা হবে 2,2, আমি যদি এই বিন্দুর স্থানাঙ্ক বের করি সেটা হবে 3,3, এই বিন্দুর স্থানাঙ্ক বের করলে সেটা হবে 4,4। আবার তুমি যদি নিচের দিকে তাকাও, এই বিন্দুটার দিকে যদি তাকাও, তাহলে ঠিক এই বিন্দুর স্থানাঙ্কটা হবে কি -1, -1। আবার যদি পেছনে বর্ধিত করতে, সেটার স্থানাঙ্ক হতো -2, -2। তাহলে একটা বিষয় ক্লিয়ার, এই সরলরেখাটা এমন একটা সরলরেখা যেটার এক্স অক্ষ বরাবর যে পরিমাণ বুঝ আছে তার ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর একই পরিমাণ কোটিও আছে তার। তাহলে আমি বলতে পারি না এই সরলরেখাটার বুঝ মানে যা, কোটি মানে কি তা। তাহলে x = y যদি কখনো তুমি পেয়ে থাকো, বা y = x যদি কখনো তুমি পেয়ে থাকো, সেটাই হবে কি আমাদের মূলবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। এবং এই মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণের ক্ষেত্রে খেয়াল করে দেখো, ঢাল বা স্লপ যেটা, সেটা হবে কত, 1045 ডিগ্রি। আর 1045 ডিগ্রি মান হচ্ছে কি অনলি 1। তবে মজার বিষয় হচ্ছে, তুমি যদি একদম এক্সাক্ট মূলবিন্দুগামী সরলরেখা বের করতে চাও, তাহলে তার সমীকরণটা একটু আলাদা। y = x বা x = y, এটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমাদের ঢালের মানটা হচ্ছে 1 বা 1045 ডিগ্রি। বাট অন্যান্য ক্ষেত্রে যদি সেটা 45 ডিগ্রি না হয়, যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গিভেন সরলরেখাটা ছিল ব্লু কালারের, এটা কিন্তু 45 ডিগ্রির চেয়ে একটু বেশি ছিল। ধরে নাও এটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি ছিল এক্স অক্ষের সাপেক্ষে। সেক্ষেত্রে প্রত্যেকটা মূলবিন্দুগামী সরলরেখার একটা কমন ইকুয়েশন আছে যেটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে y = mx। তাহলে y = mx হচ্ছে আমাদের যে কোনো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর তুমি দেখতে পাচ্ছ আমাদের 45 ডিগ্রি কন্ডিশনে 1045 ডিগ্রি মান হচ্ছে কি 1, এবং এটাই ছিল কি আমাদের এই সরলরেখার ঢাল বা স্লপ। তাহলে সরলরেখার ঢাল বা স্লপ যদি আমি m এর মান 1 বসাই, তাহলে আমরা এখান থেকে সমীকরণ পাবো y = x। তার মানে y = x আমরা একই পাচ্ছি, যেহেতু m এর মানটা 1 পাচ্ছি যখন আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সরলরেখাটা এক্স অক্ষের সাপেক্ষে বসে রয়েছে। তার মানে আমাদের এক্সের যে সমীকরণ সেটা হচ্ছে y = mx, এবং এটা ইউজ করে তুমি কিন্তু যে কোনো মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারো।
এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা এই ইকুয়েশনের কিছু রূপভেদ দেখি। কীরকম রূপভেদ? যেমন তোমার এরকম থাকতে পারে y = 5x, যদি থাকে তাহলে বুঝে নেবে এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা যার ঢালের মানটা বা স্লপের মানটা হচ্ছে 5। এরকমও থাকতে পারে y = 1/2x, থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, যেখানে আমরা ঢালের মানটা হচ্ছে কি হাফ বা অর্ধেক। তার মানে এটাকে আমরা ইচ্ছে করলে এভাবেও লিখতে পারি 2y = x। তার মানে 2y = x এটাও কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা হতে পারে এবং অবশ্যই এটা তাই হবে। এটা দেখে এটা মনে করার কিছু নেই যে এটা মূলবিন্দুগামী সরলরেখা না। y = mx, m এর মানটা কিন্তু ভগ্নাংশ হতে পারে অথবা পূর্ণমানেরও কিন্তু হতে পারে। তারপরে আমি এখানে আরও কিছু জিনিস লিখতে চাই, সেটা হচ্ছে যদি তোমাদের এরকম কিছু দেওয়া থাকে, ধরা যাক y/3 = x/2, এটাও কিন্তু তখন মূলবিন্দুগামী সরলরেখা হিসেবে কাজ করবে। তুমি আর্গুণ করো, আর্গুণ করার দরকার নেই, তুমি এটাকে কী করবে, ওয়াইটাকে আলাদা রাখবে। আলাদা রাখার পর 3টাকে উপরে নিয়ে যাও, 2টাকে নিচে নিয়ে আসো, তারপর এখানে x বসিয়ে দাও। এটাও কিন্তু আমাদের হবে। দ্যাট মিনস 3/2 হচ্ছে কি তখন স্লপ বা ঢাল বা এম এর মান। তার মানে যে কোনো ফর্মেটে কিন্তু আসতে পারে। তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি ঢালের মান বের করতে চাও তাহলে অবশ্যই y = mx এই ফর্মেটে তুমি নিয়ে আসবে। ওয়াইটাকে আলাদা রাখবে, এক্সটাকে অপর পাশে নেবে এবং যে মানটা আসবে তোমার সেটা হবে কি স্লপের মান। তার মানে এই ফর্মেটেও কিন্তু আমি বলতে পারি এটা একটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তারপরে এখানে আরও একটা ফর্মেট তোমাদের কীভাবে দিতেও পারে চালাকি করে। ফর্মেটটা হচ্ছে অনেকটা এরকম, যেমন আমি যদি বলি ln e, তারপর হচ্ছে ln e y/2, এরকম একটা দিলাম আমি, = ln e ln e দিব না, ln e দিলাম না, e⁻ln দিলাম, e⁻ln তারপর হচ্ছে x। তো এটা যদি তোমাদের হুট করে দিয়ে দেয়, এটাও কিন্তু আমাদের মূলবিন্দুগামী সরলরেখা হবে, কেননা ln এবং e এরা দুজন মিলে 1 হয়ে যায়। তাহলে এখানে থাকছে y/2, আর e⁻ln যেটা সেটাও কিন্তু আসলে 1 হয়ে যায়। তার মানে e⁻ln × x এর মানে হচ্ছে কি x। তার মানে এই জায়গাটাতে আমাদের টোটালি x থাকবে। তো তখন আমরা এটাকে লিখতে পারি y = 2x, যেটা আমাদের y = mx এর মতো দেখতে। তার মানে এভাবেও কিন্তু আমাদের মূলবিন্দুগামী সরলরেখাকে দিতে পারে। আবার তোমরা একটা বিষয় জানো যে স্লপের মান কিন্তু নেগেটিভ হতে পারে। দ্যাট মিনস তোমার থিতার মানটা যদি 90 বেশি এবং 180 কম হয়, আমি একটু লিখে দিই, যদি তোমাদের থিতার মান ট্যান থিতা যে থিতাটা আছে সেই থিতার মানটা ধরো 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির চেয়ে কম, এবং মাঝখানে আমাদের থিতা বসে আছে, এটাকে অনেকটা এরকমভাবে লেখে যে 90 ডিগ্রি ওর চেয়ে থিতা হচ্ছে মানে ছোট, মানে 90 ডিগ্রি হচ্ছে থিতার চেয়ে ছোট এবং থিতা হচ্ছে আবার 180 ডিগ্রির চেয়ে ছোট। অথবা তুমি এটাকে উল্টেও লিখতে পারো, 180 ডিগ্রি হচ্ছে বড় থিতার চেয়ে, থিতা আবার বড় 90 ডিগ্রির চেয়ে। এই কন্ডিশনে কিন্তু আমাদের যে থিতার মানটা সেটা কিন্তু ট্যানের সাথে যুক্ত হলে নেগেটিভ মান চলে আসে। তার মানে সেক্ষেত্রে আমি যদি ট্যান থিতা করি তাহলে আমরা একটা নেগেটিভ মান পাবো, এবং এই নেগেটিভ মানের জন্য আমি বলতে পারি যে স্লপটাও কিন্তু নেগেটিভ থাকবে। অর্থাৎ আমরা সেই ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো পাবো সেগুলো দেখতে অনেকটা অন্যরকম হবে। কীরকম হবে? যেমন y = ধরো -6, এরকম একটা ইকুয়েশন হতে পারে যেখানে স্লপের মান হচ্ছে -1 বা ঢালের মান হচ্ছে -1, এবং আমি এখানে ধরতে পারি ধরো y = -3x, এটাও কিন্তু হতে পারে। অথবা এরকম হতে পারে -2y = x, এরকমও হতে পারে। তার মানে এই সমীকরণগুলো যদি আসে তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে এগুলো সবগুলোই হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, বাট এই ক্ষেত্রে জাস্ট স্লপ বা ঢালের মানটা হবে নেগেটিভ।